ডিয়ার ভিউয়ার্স, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেন মোয়াব্বি একটি স্টেটমেন্ট দিয়েছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে যুদ্ধ চলছে 6 মাস যাবৎ, এখন আমেরিকার আক্রমণ বন্ধ আছে। তিনি বলেছেন ফের যদি আমেরিকা ইরানের উপর বড় ধরনের কোনো আক্রমণ করে, তাহলে ইরান এমন অস্ত্র ব্যবহার করবে যা ইতিপূর্বে ব্যবহার করা হয়নি। ইতিমধ্যে তিনি আবার স্পষ্ট করেছেন যে ইরান অস্ত্র নির্মাণে অর্থ বিনিয়োগ করেছে, কারণ ইরান জানে যে এই যুদ্ধ অনেক দিন চলতে পারে। তাই ইরানের প্রস্তুতি অনেক লম্বা এবং অনেক শক্তিশালী প্রস্তুতি। তারই পরিপ্রেক্ষিতে ইরান সরকার অস্ত্র বিনির্মাণে অর্থ বিনিয়োগ করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে এখন যে অস্ত্র তৈরি হচ্ছে সেটা পরবর্তী কোনো বড় আক্রমণে আমেরিকাকে মোকাবেলা করার জন্য ব্যবহার করা হবে এবং এই অস্ত্র ইতিপূর্বে আর ব্যবহৃত হয় নাই। স্পষ্ট করে বলা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মোয়াব্বির কথায়, সেটা হলো এই যে এই অস্ত্রগুলো ড্রোন বা মিসাইল আগের ব্যবহৃত অস্ত্র বা ড্রোন এবং মিসাইল থেকে অনেক অনেক বেশি শক্তিশালী হবে, এতে কোনো সন্দেহ নাই। এদিকে আমেরিকা অনেক কিছু চিন্তাভাবনা করে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন যেভাবে টুইট করে তার মাধ্যমেই বলেছেন যে আরও শক্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের উপর আরোপ করা হবে। আমি ঠিক বুঝতে পারছি না আরও শক্ত নিষেধাজ্ঞা কি হতে পারে। তো সেই হিসাবে আব্বাস আরাকচি বলেছেন, ঠিক আছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তো ইরানের উপর অনেক দিন থেকেই চলছে আমেরিকার। শুধু আমেরিকার না, আমেরিকার কিছু মিত্র দেশেরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের উপর চলছে। ইরান কিন্তু এই নিষেধাজ্ঞা মাথায় রেখেই গত 6 মাস যাবৎ আমেরিকার বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে। এতে ইরান শঙ্কিত নয়। তিনি বলেছেন, যেটা আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, যে এই নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বরং আমেরিকার আরও বড় পরাজয় ডেকে নিয়ে আসবে। এটা বড় পরাজয় বলতে তিনি ইঙ্গিত করেছেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমেরিকা কোনোদিন নিতে পারবে না এবং তেল সংকট বা জ্বালানি সংকটও কাটবে না, যেটা আমেরিকাকে একটা না একটা সময়ে অবশ্যই আমেরিকাকে সমস্যায় পড়তে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর আরেকটি জায়গায় বলা হয়েছে যে তিনি আরও বলেছেন যে ইতিমধ্যেই যে বিষয়টি ঘটেছে সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের দ্বিমুখী এই রোল প্লে করছে, দ্বিমুখী ভূমিকার জন্য আব্বাস আরাকচি বলেছে যে আমাদের মনে হচ্ছে যে উপসাগরীয় দেশের রাষ্ট্রনায়করাও এখন খুব বিরক্ত এবং দ্বিধান্বিত। এই অবস্থা চলতে থাকলে উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, বাহরাইন, তাদের কিন্তু সবচেয়ে বড় ব্যবসা যেটা তেলের, সেটা কিন্তু তারা আর করতে পারবে না, স্মুথলি করতে পারছে না এবং অর্থনৈতিক অবস্থা খুব খারাপ পর্যায়ে যাচ্ছে। উপসাগরীয় দেশগুলো কিন্তু আসলেই তাদের প্রাত্যহিক কর্মের জন্য অন্যান্য দেশের লোকজনের উপর ডিপেন্ড করতে হয়, যেটা ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করতে হয়। তাহলে অর্থনৈতিক সমস্যা যদি তৈরি হয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কর্মসংস্থানের জন্য যাওয়া উপসাগরীয় দেশগুলোতে, তারা কিন্তু এই কর্মসংস্থান আর তৈরি করতে পারবে না বিদেশি মানুষদের জন্য। আর তারা নিজেরা তো খুব একটা কাজ করে না। উপসাগরীয় দেশগুলোর জনগণ কিন্তু এই সকল কাজ করে না যে সকল কাজ আমাদের দেশ বা ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে লোকজন গিয়ে এই উপসাগরীয় দেশগুলোতে কর্মরত থাকে। তারা অনেক আরাম আয়েসে জীবনযাপন করে। সুতরাং তাদের যে জনগণের আরাম আয়েসে জীবন কিন্তু টিকবে না যদি হরমুজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে এবং বাব আল মানদেব লোহিত সাগরের যে আরেকটা প্রণালী আছে সেইটাও হুতিরা এখন নিয়ন্ত্রণ করছে। সুতরাং সামনের বিশ্ব কিন্তু বড় ধরনের জ্বালানি সংকটে পড়বে, অর্থনৈতিক বিপর্যয় ঘটবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। এই অর্থনৈতিক বিপর্যয় কিন্তু সারা বিশ্বে বড় ধরনের কর্মসংস্থানে প্রভাব পড়বে, ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে এবং আন্তঃদেশীয় যে সম্পর্ক, রাষ্ট্রে রাষ্ট্রে যে সম্পর্ক, সেটাতে সমস্যা হবে, পিপলস টু পিপলস কন্ট্যাক্টে সমস্যা হবে। সব কিছু মিলিয়েই কিন্তু এখন উপসাগরীয় দেশের রাষ্ট্রনায়করা বড় ধরনের সমস্যার মধ্যে আছে। আর আরেকটি জিনিস আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, উনি বুজুর্গান মানুষ, পড়াশোনা অক্সফোর্ডে করেছেন। উনি বলেছেন যে এই 6 মাস যে যুদ্ধ চলল তাতে ভূ রাজনৈতিক পরিবর্তন এসছে, বিশেষ করে পশ্চিম এশিয়াতে এবং মধ্যপ্রাচ্যের এই যে ভূ রাজনৈতিক পরিবর্তন, তাতে এই পরিবর্তনে কিন্তু
যে এইখানে কোন অবস্থায় এই পরিবর্তন গিয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে একটি জিনিস নিশ্চিত করে বলা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে আমেরিকার স্থাপনাগুলো আছে, সামরিক স্থাপনাগুলো, সেইগুলো ক্ষীণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অনেকটা জরাজীর্ণ হয়ে গেছে, এবং তাতে আমেরিকার প্রভাব যে মধ্যপ্রাচ্যে কমে গেছে তাতে কোনো সন্দেহ নাই। এমতো অবস্থায় আমেরিকা যদি আরও বড় ধরনের আক্রমণের কোনো চিন্তাভাবনা করে তাহলে আমেরিকা জিততে পারবে না। ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু এর পরাজয় স্বীকার করে নিতে হবে। ইতিমধ্যেই কিন্তু গাজা চুক্তি যেটা করেছে এটা কেউই মানে নাই। না মেনেছে ফিলিস্তিনিরা, না মেনেছে হামাস, না মেনেছে হিজবুল্লাহরা। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখন থেকে যেই ধরনের রাষ্ট্রীয়, আন্তঃরাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয়ে যে কোনো সমস্যা বা যে কোনো বিষয়ে কথা বলতে চান, তার কথাগুলো অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং ভবিষ্যতে আর কেউ এই কথাগুলো একেবারেই বিশ্বাস করবে না। সুতরাং সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি যেই প্রকট আকার ধারণ করেছে। এরপরে আমি ইসরায়েলি সমস্যা নিয়ে, বিশেষ করে ফিলিস্তিনের গাজাদের যে সমস্যা, এই তথাকথিত শান্তি মিটিং ওয়াশিংটনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প, সেটা যে এক ধরনের ষড়যন্ত্র, নেতানিয়াহুর সাথে ট্রাম্পের ষড়যন্ত্র, সেই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটা আমি খুব বড় করে দিতে চাচ্ছি না, শুধু এতটুকুনি বলবো যে ট্রাম্পের হুমকি ইরান আর গ্রাহ্য করে না, গ্রাহ্য করার কথাও নয়, এবং বিশ্ব বলয় কিন্তু অন্যদিকে যাচ্ছে। যে বিষয়টা হলো এই, ইতিমধ্যেই যে তিনটি মুসলিম দেশ যে চুক্তি করেছে, সামরিক চুক্তি, এই চুক্তিকে কিন্তু খুব ভালোভাবে ইরানও নেয়নি। খুব মজার কথা, ইরানও নেয় নাই তার কৌশলগত কারণে, এবং ইসরায়েলও নেয়নি। এটা করিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এ করিয়েও কোনো ফায়দা হয় না, লাভ হয়নি। তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব যে মিলিটারি অ্যালায়েন্স করেছে, এটার কোনো ইফেক্টিভ রেজাল্ট নাই। বরং আব্বাস আরাকচি কালকের বক্তব্য স্পষ্ট করেছেন যে সমগ্র মুসলিম রাষ্ট্রগুলোকে এক হতে হবে। আর আরেকটি জিনিস হলো এই, যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি বোধহয় সৃষ্টিকর্তার অপার কৃপা, তার জন্যই তারা তেল সম্পদে এত শক্তিশালী, এত সমৃদ্ধি অর্জন করেছে। তেল সম্পদে এত সমৃদ্ধি, তা না হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে আমেরিকা আসতো না, সেখানে সামরিক স্থাপনাও তৈরি করতো না। একটি বিষয় জানতে হবে আমাদের, সেই বিষয়টি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো এই, পৃথিবীর যে কোনো দেশেই কোনো সম্পদ থাকুক, প্রাকৃতিক সম্পদ, তেল বলেন, গ্যাস বলেন, তারপরে সোনার খনি বলেন, ডায়মন্ডের খনি বলেন, সেগুলোর সন্ধান পেলেই আমেরিকা চলে আসে সেইখানে, যেটা একসময় আসতো ব্রিটেন এবং ফ্রান্স। এবং এই সম্পর্কে একটু বলি, সাউথ আফ্রিকায় যখন প্রথম সোনার খনি এবং ডায়মন্ডের খনি পাওয়া যায়, তখন ইউরোপীয় দেশগুলি আসা শুরু করে। সেটা হলো পর্তুগিজরা আসে, জার্মানিরা আসে, ফ্রান্স আসে, এবং ডাচরা আসে। এগুলো এসে যখন এই সোনার খনি এবং ডায়মন্ডের খনি আয়ত্ত করার চেষ্টা করছিল, তখন ব্রিটেন জেনে গেল যে এখানে মহারত্ন লুকিয়ে আছে, ডায়মন্ড এবং সোনা। তাই ব্রিটিশরা তখন কি করলো? ব্রিটিশরা তখন তাদের সবচেয়ে শক্তিশালী নৌবহর, তখন ব্রিটিশ সাম্রাজ্য সারা পৃথিবীতে বিস্তৃত, এবং ব্রিটিশের নৌবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, তারা তখন তাদের নৌবাহিনী ওপেন করে এবং সাউথ আফ্রিকা এসে দখল করে, এবং ওই যে কনফেডারেশন ইউরোপীয় রাষ্ট্রগুলোর, ফ্রান্স, জার্মানি, তারপরে হলো স্পেন, তারপরে পর্তুগিজ, তাদেরকে তাড়িয়ে দিল। ওই কনফেডারেশনের নাম ছিল বোয়ের। সেই যুদ্ধ হলো, যে যুদ্ধটার নাম হলো বোয়ের যুদ্ধ। এই যুদ্ধে ব্রিটিশ নেভির কাছে ওই রাষ্ট্রগুলোর নেভি পরাজিত হয়, ফলে ব্রিটেন ওইটা দখল করে নেয়। এখন ব্রিটেনের এই লেগেসি এখন আমেরিকা বহন করে। আমেরিকা যেখানেই, পৃথিবীর যেই জায়গায় সম্পদ দেখুক, সেটা প্রাকৃতিক সম্পদ এবং তেল, গ্যাস বা অন্যান্য দামি কোনো বস্তুর খনি, যেখানেই সন্ধান পাবে সেখানে আমেরিকা যাবেই যাবে। তবে এই যাওয়ার পথবোধ আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে মনে হয় না যে এই 6 মাস যে যুদ্ধ হলো ইরানের সঙ্গে আমেরিকার, তাতে সবচেয়ে বড় কথা হলো ইসরায়েলও একটা সংকটে পড়েছে। যে ইসরায়েল আমেরিকার পারপাস সার্ভ করতো, আমেরিকার বলেন মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শন করত, সেইটারও একটা স্তিমিত ভাব এসছে, এবং আমেরিকা এককভাবে আর কুলাতে পারবে না। আমেরিকার যে বেসগুলো ইরান উপর্যুপরি
ধ্বংস করে শেষ করে দিয়েছে, প্রায় নিঃশেষ, সেইগুলোকে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে প্রচণ্ড আক্রমণের অবস্থায় আনা আমেরিকার পক্ষে দুরূহ। ইতিমধ্যেই ইরান কিন্তু ইউরোপের দেশগুলোকে সতর্ক করেছে। বলা হয়েছে, ব্রিটেনকে বলে দিয়েছে যদি ফার্দার কোনো আক্রমণ ব্রিটেনের কোনো বেস থেকে করা হয় ইরানের উপর, তাহলে প্রথমেই কিন্তু ইরান সাইপ্রাসে ব্রিটেনের যে বিমান ঘাঁটি তা আক্রমণ করবে। অর্থাৎ সাইপ্রাস একটি ক্ষুদ্র দেশ, সাইপ্রাসের পক্ষে ইরানের ড্রোন এবং মিসাইল হামলা সহ্য করা বা মোকাবেলা করা মোটেই সম্ভব নয়। সুতরাং নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবশ্যই খুব সঠিকভাবে চিন্তা ভাবনা করে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আশা করি ইরান এই ব্যাপারে যথেষ্ট সতর্কতাবাণী দিয়েছে ব্রিটেনকে এবং ব্রিটেন সেটা মানবে। ধন্যবাদ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। সিরিয়া থেকে একটা বড় ঘোষণা আছে, একটা বড় সংবাদ আছে। সিরিয়া এমন একটা ঘোষণা দিয়েছে যাতে ইসরায়েলের গত 40 বছরের সকল পরিশ্রম, সকল বিনিয়োগ সবকিছু গঙ্গার জলে গিয়েছে, ব্যর্থ হয়েছে, পণ্ড হয়েছে। কি সেই ঘোষণা? সেই ঘোষণাটি সিরিয়ার সরকার নয়, দিয়েছে সিরিয়ার কুর্দিশ বাহিনীর সেনাপ্রধান মজলুম আবাদি। সিরিয়ার কুর্দিশ বাহিনীর তথাকথিত প্রধান জেনারেল মজলুম আবাদি ঘোষণা দিয়েছে সিরিয়ার কুর্দিশ সেনাবাহিনীর সবাই সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের সিরিয়ার সেনাবাহিনীতে যোগদানের কাজ পরিপূর্ণরূপে সমাপ্ত হয়েছে। তাদের যে ইন্টিগ্রেশনের চুক্তি হয়েছিল গত জানুয়ারিতে, ডিসেম্বর শেষ হওয়ার আগেই সেই কাজ কমপ্লিট হয়েছে। সিরিয়ার এসডিএফ বা কুর্দি বাহিনী সিরিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার কারণে এর কি প্রভাব পড়বে, কেন এটা সারা আহমেদ সারা জোলানি এবং এরদোয়ানের বিজয়, কেন এটা ইসরায়েলের পরাজয়, কেন এই ঘটনাটি ইসরায়েলের সিরিয়াতে আর কোনো খেলার সুযোগ রাখছে না, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবো মানচিত্রের মাধ্যমে আজকের লাইভে। এবং সিরিয়া নিয়ে তুরস্ক ইসরায়েলের উত্তেজনা, সবশেষ পরিস্থিতি এবং নেতানিয়াহু কি বলছে, এই সব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়ে পিডিয়া নিউজ। আজ 21 আগস্ট সবশেষ জিওপলিটিক্যাল সিচুয়েশন অ্যানালাইসিস করব। আমাদের সাথে যোগ দিয়েছেন ভারত থেকে মনিরুল ইসলাম, চুয়াডাঙ্গা থেকে তরিকুল ইসলাম, বিভিন্ন জেলা থেকে, রাজশাহীর বাঘা পৌরসভা থেকে দেখছেন একজন ভাই, মিঠামাইন কিশোরগঞ্জ থেকে, শরীয়তপুরের ছেলে ঢাকার বনানী থেকে সালাউদ্দিন, সবাইকে স্বাগত জানাচ্ছে। প্রিয় দর্শক, ইসরায়েল সিরিয়াকে ঘিরে একটা গভীর পরিকল্পনা করেছিল। আপনারা যে মানচিত্রটি দেখছেন, এই মানচিত্রটি ছিল নেতানিয়াহুর পরিকল্পনা। কি সেই পরিকল্পনা? হলুদ যেই অংশটি, এই অংশটি কুর্দিশদের হাতে দিয়ে দেওয়া হবে, যেটা সিরিয়ার 3/1 শুধু 3/1 না, সিরিয়ার সকল খনিজ সম্পদের 70 ভাগ, তেল, গ্যাস, এই সব কিছু। শুধু তাই নয়, ইসরায়েলের সীমান্ত থেকে জর্ডান এবং ইরাকের সীমান্ত হয়ে এই দিক থেকে একটা করিডোর তৈরি হবে। সেই করিডোরটা কুর্দিশ এলাকার সাথে যুক্ত হবে। এটাকে বলা হয় দাউদ করিডোর বা ডেভিড করিডোর। এবং ইসরায়েল তার ইচ্ছামতো অস্ত্র সরঞ্জাম কুর্দিশ এলাকায় পাঠাবে, আর এই কুর্দিশরা নিয়ন্ত্রণ করবে সিরিয়ার সাথে ইরান এবং তুরস্কের সীমান্ত। তাহলে চাইলেই কুর্দিশদের মাধ্যমে তুরস্ক, সিরিয়া এবং ইরান সরকারের বিরুদ্ধে একটা প্রক্সি যুদ্ধ চালাতে পারবে ইসরায়েল। পরিকল্পনাটি এমনই ছিল, কিন্তু সেই পরিকল্পনাটিকে পরিপূর্ণরূপে নস্যাৎ করে দিয়েছে তুরস্ক, সিরিয়া, এবং তাতে অল্প রক্তপাতের মাধ্যমে এই বিজয় সম্ভব হয়েছে। আমরা তুর্কিপিডিয়া লাইভে আপনাদেরকে জানিয়েছিলাম সিরিয়ান বাহিনী কিভাবে আলেপ্পো থেকে তাড়িয়ে দিয়েছিল কুর্দিশ বাহিনীকে, তারপর কিভাবে তাদের ধাওয়া করেছিল দেইর জোহর, তারপর তাদেরকে ধাওয়া করেছিল একদম তাদের কুর্দিশ এলাকা পর্যন্ত, বাধ্য করেছিল অস্ত্র সমর্পণ করতে। সেই যুদ্ধে খুব বেশি মানুষ মারা যায়নি, সেই যুদ্ধটি খুব দীর্ঘায়িত হয়নি। হঠাৎ করে একদিন সকালে একটা অপারেশন চালিয়েছে, 2 দিনের মধ্যে কেল্লা ফতে। যুদ্ধগুলো এইরকম হলে রক্তপাত কম হয়, প্রাণহানি কম হয়। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অল্প কিছু যুদ্ধ করেছেন, প্রতিটি যুদ্ধে প্রাণহানির ঘটনা ঘটেছে খুবই কম।
এবং সব যুদ্ধ মিলিয়ে 10,000 মানুষও মারা যায়নি, সম্ভবত 5,000 মানুষও মারা যায়নি, কিন্তু পুরো আরব জাহান ইসলামের পতাকা তুলে চলে এসেছিল। মুসলমানদের যুদ্ধগুলো এরকম, যুদ্ধ হবে অল্প সময় কিন্তু তার ইম্প্যাক্ট হবে লং লাস্টিং। অন্যদিকে ওয়েস্টের পশ্চিমাদের যুদ্ধগুলো বছরের পর বছর ধরে চলে। ইরাকে যুদ্ধ করেছে 20 বছর, কিছুই পায়নি আমেরিকা। আফগানিস্তানে যুদ্ধ করেছে 20 বছর, $3 ট্রিলিয়ন নষ্ট করেছে, কিছুই নিতে পারেনি। এবং এই যুদ্ধগুলোতে প্রচুর মানুষ নিহত হয়েছে। প্রিয় দর্শক, আজকে সিরিয়াতে যে খেলাটা দেখালো আহমেদ সারা জোলানি, সেই খেলার অনেকগুলো দিক আছে। তার মধ্যে সিরিয়ার তুরস্ক সীমান্ত থেকে এখন কোনো কুর্দিশ বাহিনী বা কোনো বাহিনীর পক্ষ থেকে তুরস্কের বিরুদ্ধে হামলা চালাবে অথবা সিরিয়ার বিরুদ্ধে হামলা চালাবে, সেই সম্ভাবনা শেষ। এখন আহমেদ সারা জোলানি এবং এরদোয়ান নিশ্চিন্ত মনে নজর দিতে পারবে সিরিয়ার সাথে ইসরায়েলের যে সীমান্ত রয়েছে, গোলান মালভূমির দিকে। সিরিয়ার দারা এলাকা যেটা ইসরায়েল দখল করার চেষ্টা করছে, সিরিয়ার সুয়াইদা এলাকা যে এই জায়গাটা ইসরায়েলের প্রক্সি গ্রুপ দ্রুজ মিলিশিয়ারা দখল করে রেখেছে। ঠান্ডা মাথায় পরবর্তী চাল চালছে সিরিয়া, এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ইসলামাবাদে। সিরিয়া তুরস্কের পাশাপাশি পাকিস্তানের সাথেও সুদৃঢ় সম্পর্ক তৈরি করছে। গত 19 বছরের মধ্যে এই প্রথম সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গিয়েছে এবং সেখানে ব্যাপক সংবর্ধনা পেয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা জুলানিকেও ইসলামাবাদে দাওয়াত দিয়েছে। চলুন একটা প্রতিবেদন দেখে আসি। زيارة تاريخية، وحضرتك يعني مختص في الشأن الباكستاني، كيف تتابع زيارة معالي وزير الخارجية والمغتربين أسعد حسن الشيباني إلى العاصمة البلد؟ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে খুবই আন্তরিক পরিবেশে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দীর্ঘ বৈঠক হয়েছে এবং সিরিয়াকে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। আগামী সময়গুলোতে যদি সিরিয়াকে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের যে আহ, জোট রয়েছে সেই জোটের ভেতরে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমন একটা সম্ভাবনা নিয়ে কাজ চলছে। তাহলে যেটা হবে, সিরিয়ার ভূখণ্ডে আক্রমণ করা মানে পাকিস্তান, তুরস্ক, সৌদিতে আক্রমণ করা হবে। সুতরাং ইসরায়েলের জন্য খেলাটা সহজ হবে না। ঠান্ডা মাথায় পরবর্তী কৌশল নির্ধারণে কাজ করছে তুরস্ক, সৌদি, পাকিস্তান এবং মিশর। সবাই মিলে সিরিয়ার পাশে আছে এবং সিরিয়াকে নতুন করে কোনো ব্যাটেল ফিল্ডে তৈরি না করা, সিরিয়াতে নতুন করে কোনো রক্তপাত না করা, সিরিয়ার মানুষকে আবারও যেন নিজের দেশ ছেড়ে পালাতে না হয়, সেই বিষয়টা নিশ্চিত করা। সে কারণেই নেতানিয়াহুর কোনো উস্কানিতে পা দিচ্ছে না কেউ, বরং নিজস্ব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এদিকে নেতানিয়াহু নির্বাচনী ক্যাম্পেইনকে সামনে রেখে একটা খালি এয়ারপোর্টে হামলা চালিয়ে বীরত্ব জাহির করেছে এবং নেতানিয়াহু বলছে যে তুরস্কের সৈন্যরা যেন কোনোভাবে সিরিয়াতে ঘাঁটি না গাড়তে পারে, সেজন্য ওই আক্রমণ। কি বলছে নেতানিয়াহু, একটু শুনে আসে। Don't. המסר עבר? המסר עבר, אבל אנחנו לא נסבול התבססות צבאית טורקית שיורדת דרומה, כי היא מאיימת עלינו. את זה העברנו באופן כללי. עכשיו אנחנו ראינו שיש כוונה של טורקיה להתבסס בשדה תעופה דרומית לקו שלה, קרוב לחלב, והעברנו מסר. איך אגיד לך את המסר? Don't. המסר עבר? המסר עבר, אבל כנראה שלא לא שמעו אותו, אז নেতানিয়াহু বলছে, আমরা তুরস্ককে একটা শিক্ষা দিতে চেয়েছি, তুরস্ক যেন সিরিয়ার ভেতরে সৈন্য না পাঠায়। সাংবাদিক জিজ্ঞেস করেছে, তুরস্ক কি আপনার মেসেজ গ্রহণ করেছে? নেতানিয়াহু বলছে, মনে হয় না তারা আমার মেসেজ গ্রহণ করেছে। অর্থাৎ তুরস্ক সিরিয়াতে যেভাবে অস্ত্র পাঠাচ্ছে, যেভাবে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করছে, তুরস্ক সেটা কন্টিনিউ করে যাবে। নেতানিয়াহু এখানে তুরস্ককে খুব একটা বাধা দিতে পারবে না। এখন প্রশ্ন হলো, তুরস্কের সেনাবাহিনী সিরিয়াতে আছে কিনা? তুরস্কের সেনাবাহিনী সিরিয়াতে আছে। তুরস্ক সিরিয়ার অন্তত 5% এলাকাতে তাদের সেনাবাহিনী মোতায়েন করে রেখেছে বাশার আল আসাদের সময় থেকে। এই যে আলেপ্পো শহরের আশেপাশে ইদলিবে তুরস্কের ব্যাপক সৈন্য মোতায়েনের যে ছবিটি রয়েছে, তুরস্ক সরাসরি সেনাবাহিনী মোতায়েন করে আহমেদ সারা জোলানি সহ ফ্রি সিরিয়ান আর্মিকে প্রোটেকশন দিয়েছে এবং সিরিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধে
মজলুম মানুষদের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক। শুধু নিজের ভূখণ্ড খুলে দেয়নি, নিজের সেনাবাহিনীকে দিয়েও প্রোটেকশন দিয়েছে। যারা সিরিয়ার বিষয়গুলো জানেন তারা জানবেন যে সিরিয়ার যে মানচিত্র সেটা একদিনে তৈরি হয়নি। গত 10 বছর সিরিয়া পরাশক্তিদের খেলার একটা মাঠে পরিণত হয়েছিল। সিরিয়ার মধ্যে রাশিয়ার সৈন্য ছিল, সিরিয়ার মধ্যে আমেরিকান সৈন্য ছিল, সিরিয়ার মধ্যে ইরানি সৈন্য ছিল। তুরস্ক এবং আহমেদ সারা জোলানি একে একে সবাইকে প্যাকেট করে বাড়িতে পাঠিয়েছে। ইরানি মিলিশিয়াদেরকে ইরানে পাঠিয়েছে, রাশিয়ান সৈন্যদেরকে রাশিয়া পাঠিয়েছে, আমেরিকান সৈন্যদেরকে আমেরিকা পাঠিয়েছে। এখন অল্প কিছু ইসরায়েলি সৈন্য এবং দ্রুজ বিদ্রোহী মিলিশিয়া আছে, তাদের জন্য সময় মতো তাদের আপন ঠিকানায় পাঠানো হবে। গত 10 বছরে সিরিয়াতে কি হয়েছে? এই যে লাল মানচিত্রটি একসময় পুরো সিরিয়া বাশার আল আসাদের দখলে ছিল, তারপর সেখানে বিদ্রোহ শুরু হয় 11-12 সালে। সবুজ মানচিত্রটি দেখা যাচ্ছে বিদ্রোহীরা বিশাল এলাকা জয় করে নেয়। তখনই রহস্যজনকভাবে উত্থান হয় মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর মদতপুষ্ট আইএস নামক একটা গোষ্ঠীর, যারা খেয়াল করুন সবুজ এলাকাগুলো দখল করছে। অর্থাৎ সিরিয়ার জনগণ যে এলাকাটা বাশার আল আসাদ থেকে মুক্ত করেছিল সেই এলাকাটা তারা দখল করেছিল এবং এই এলাকাটা দখল করে তারা কুর্দিশদের হাতে তুলে দেয়। একটা নাটক চলছিল। আমেরিকা এই যে হলুদ জায়গাটা, অল্প কিছু এলাকা কুর্দিশদের ছিল, এই এলাকাটা আসলে বিদ্রোহীদের কাছ থেকে নিয়ে আইএস কে দেওয়া হয়, আইএস এর কাছ থেকে নিয়ে কুর্দিশদেরকে দেওয়া হয় এবং পরবর্তীতে স্বপ্ন দেখা হয় কুর্দিশদেরকে সিরিয়ার একটা বিশাল এলাকা দিয়ে দিবে এবং কুর্দিশরা সিরিয়ার জনগণের মাত্র 5%, কিন্তু সিরিয়ার ভূখণ্ডের 30% তাদেরকে দিয়ে দেওয়া হবে। সিরিয়ার খনিজ সম্পদের 70% তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং কুর্দিশরা সিরিয়ার তেল গ্যাস বিক্রি করে এই টাকা আসলে ইসরায়েলকে দিচ্ছিল। ইসরায়েল থেকে তারা অস্ত্র কিনছিল। হলুদ কালার যে মানচিত্রটা দেখছেন, এই পুরো এলাকার তেল গ্যাসের টাকা আমেরিকা এবং ইসরায়েলের পকেটে যাচ্ছিল এবং বিদ্রোহীরা কোণঠাসা হয়ে তুরস্কের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল। এই জায়গা থেকে খেলাটাকে পরিপূর্ণরূপে চেঞ্জ করে দিয়েছে এরদোয়ান এবং আহমেদ সারার নীরব ঠান্ডা মাথার খেলা। মাঠে অনেক খেলোয়াড় ছিল, আমেরিকা ছিল, রাশিয়া ছিল এবং কারোর সাথেই সরাসরি সংঘাতে না যেয়ে ধাপে ধাপে ধীরে ধীরে খেলেছে। এটা একটা টেস্ট সিরিজ, এখানে তাড়াহুড়া করার কিছু নেই। যারা ইসরায়েলের অ্যাটাকের পর তুরস্ক কেন সাথে সাথে অ্যাকশন নিচ্ছে না বলছেন, তাদের মনে করার কোনো কারণ নেই যে তুরস্ক চুপ করে আছে বলেই তুরস্ক কিছু করছে না। তুরস্ক গত 5 বছর আগে যে চিত্র ছিল সেটা পরিবর্তন করেছে। আপনারা যদি 2030 সাল 2035 সাল দেখেন, শুধুমাত্র সিরিয়া না, পরিবর্তন আসছে জর্ডানে, পরিবর্তন আসছে ফিলিস্তিনে, পরিবর্তন আসছে লেবাননে। অপেক্ষা করুন। এবং শেষমেশ এই মানচিত্রটাকে বদলাতে মাত্র 6 থেকে 7 দিন লেগেছে আহমেদ সারা জোলানির। তুরস্কের এয়ার সাপোর্ট নিয়ে আহমেদ সারা জোলানি বাহিনী যে অপারেশন শুরু করেছিল বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে, বাশার আল আসাদ বাহিনী পালানোর কোনো পথ পায়নি। তারা শেষ পর্যন্ত যে মামার বাড়ি মস্কোতে উঠেছে। বাশার আল আসাদ মস্কো পালিয়ে যাওয়ার পর আর একটা সাউন্ড تحررت سوريا بفضل الله أولا ثم بفضل كل إنسان ناضل في الداخل والخارج এবং এখন সেই মানচিত্রটা আর হলুদও নেই, পুরো সিরিয়ার মানচিত্র সবুজ। সিরিয়ার মাত্র 1% জায়গা ইসরায়েল দখল করে রেখেছে এবং ইসরায়েল থেকে এটাকেও ফেরত নেয়ার জন্য সিরিয়া তাড়াহুড়া করছে না, সময় মতো সিরিয়া অ্যাকশনে যাবে। ইন্টারেস্টিং বিষয় হলো, যেই কুর্দিশ বাহিনী সিরিয়ার বাহিনীতে যোগ দিয়েছে তাদেরকে যদি এখন ইসরায়েলের সীমান্তে পাঠানো হয় যে যাও ওই জায়গাটা আমাদের ইসরায়েল দখল করে রেখেছে, সেখানে ব্যাটেল জয়েন করতে হবে, যুদ্ধে যেতে হবে, কি করবে মামুর বেটারা? এতদিন তারা ইসরায়েলের হয়ে সিরিয়া তুরস্কের বিরুদ্ধে লড়াই করেছে, এখন আগামী দিনে তাদেরকে পাঠানো হতে পারে। যুদ্ধ তো আর কোথাও নেই, যুদ্ধ আছে গোলান মালভূমিতে, তোমাদেরকে সেইখানে মোতায়েন করা হলো। তখন দেখা যাবে এই কুর্দিশদেরকে কতটুকু সমাদর করে ইসরায়েল। প্রিয় দর্শক, তুরস্ক নীরবে তার শক্তি বৃদ্ধি করছে, তার শক্তির পরীক্ষা করছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী এই সময় তুরস্কের গোলজুকে তুরস্কের সাবমেরিন ইউনিটগুলো পরিদর্শনে গিয়েছেন। প্রিয় দর্শক, তুরস্কের এডমিরাল
নৌবাহিনীর প্রধান তিনি বলেছেন Gelişmeler kapsamında Gazze'deki ağır insani durumun giderilmesi ve yeniden inşa sürecinin önünün açılması, bölgede kalıcı barış ve তুরস্কের নৌবাহিনীর প্রধান তিনি বলেছেন ইসরায়েল এই অঞ্চলে কি করছে আমরা পরিপূর্ণরূপে অবগত। ইসরায়েল লেবাননের সাথে নিজেরা শান্তি চুক্তি স্বাক্ষর করেছে, তারপর লেবাননে প্রতিদিন বোম্বিং করছে। ইসরায়েল নিজে গাজা চুক্তি স্বাক্ষর করেছে, এখন গাজা চুক্তি মানতে চাইছে না। ইসরায়েল প্রতিনিয়ত গাজায় হামলা করছে, আমরা চোখ বন্ধ করে নেই, এবং এই অঞ্চলে কি হচ্ছে সেটা আমরা সারা বিশ্বের মানুষের সামনে তুলে ধরেছি। তুরস্ক এই মুহূর্তে ভূমধ্যসাগর, পূর্ব ভূমধ্যসাগরের সবচেয়ে বড় সাবমেরিন বহরের মালিক। তুরস্কের সাবমেরিন গুলো সমুদ্রের তলদেশ দিয়ে শত্রুর খুব কাছাকাছি আছে, ঘুরে আসছে, আসা যাওয়া করছে, এবং সিরিয়া তুরস্কের নিয়ন্ত্রণ বা প্রভাবে চলে আসার কারণে সিরিয়ার সমুদ্র সীমায় তুরস্কের যুদ্ধজাহাজ যাচ্ছে, সিরিয়ার সমুদ্রের তলদেশেও তুরস্কের যুদ্ধজাহাজ সাবমেরিন আসা যাওয়া করছে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যখন পাকিস্তান সফরে গিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, তার আগে আগে সিরিয়ার একটা বড় ঘোষণা দিয়েছে, আমরা যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে সিরিয়াতে পারমাণবিক বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে এবং সিরিয়া শান্তির উদ্দেশ্যে নিজের দেশের ভিতরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সকল ধরনের প্রযুক্তি ব্যবহারের অধিকার রাখে। সিরিয়ার بإرادة পররাষ্ট্রমন্ত্রীর حرة সেই عن ভূমিকাটা وجود দেখুন, مواد ঘোষণাটা দেখুন। نووية في موقع غير معلن وأنها ستبقى في العهدة الوطنية السورية. প্রিয় দর্শক, এই মুহূর্তে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে যে ভ্রাতৃত্ব ইসরায়েলের, সেটা তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। ইসরায়েল বলছে সিরিয়ার ভেতরে তুরস্কের সৈন্য যেন না আসতে পারে, সিরিয়ার ভিতরে সিরিয়ার সৈন্য থাকলেই এনাফ। সিরিয়ার সৈন্যদের ইমান, সিরিয়ার সৈন্যদের প্রশিক্ষণ, সিরিয়ার সৈন্যদের প্রযুক্তি কোনো অংশে তুরস্ক থেকে কম নয়। তুরস্ক নিজে সিরিয়ান সেনাবাহিনীকে ট্রেনিং করছে। এই সেনাবাহিনী গত 10 বছর আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে, ইরানের মিলিশিয়াদের বিরুদ্ধে যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত। এই সেনাবাহিনী তুরস্কের সেনাবাহিনীর চেয়েও বেশি ইমানদার, তাদের ইমান অটল পাহাড়ের মতো মজবুত। তারা একটা হুকুম পেলে তারা যে কোনো সময় মার্চ করতে পারে একদম গোলান মালভূমির দিকে, কিন্তু মোক্ষম সময়ের অপেক্ষা, সেই সময়ের জন্য প্রস্তুতি চলছে। আপনাদের বেশ কয়েকটা প্রশ্ন আছে, আমি দুই একটি প্রশ্নের উত্তর দিব। একজন জিজ্ঞেস করেছেন তুরস্কের জাতীয় ঐক্য কতটা শক্তিশালী। তুর্কিরা রাজনৈতিকভাবে নানা মতের, নানা পথের, নানা ধর্মের মানুষও আছে, কিন্তু নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসলে তুরস্কের সকল দল একসাথে হয়ে যায়। বিভিন্ন ক্রাইসিসে আমরা এই বিষয়টি দেখেছি, এবং তুরস্কের কোনো মিলিটারি সদস্য শহীদ হলে তার জন্য সকল দলের সদস্যরাই শোক জ্ঞাপন করে। এই জায়গায় বলা যায় বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে তুরস্কের জাতীয় ঐক্য অনেক সুদৃঢ়। একজন প্রশ্ন করেছেন ইরানের বিরুদ্ধে যে অবরোধ দিচ্ছে, সেই অবরোধে ইরান কিভাবে ট্যাকেল দিবে। ইরানের বিরুদ্ধে অবরোধ নতুন নয়, আমেরিকা গত 20-30 বছর ধরেই ইরানের বিরুদ্ধে অবরোধ দিচ্ছে। এখন অবরোধটা ইরানের বিরুদ্ধে নয়, অবরোধটা অন্যান্য দেশের বিরুদ্ধে। যদি কোনো দেশ ইরানের সাথে ব্যবসা করে তাহলে সেই দেশকে অবরোধ দিবে বা বিভিন্ন শাস্তি দিবে আমেরিকা। এই জায়গায় যে কৌশলটা হবে সেটা হলো রিসেলিং। ধরেন ইরানের প্রোডাক্ট তুরস্কে আসবে, তারপর সেটা মেড ইন তুর্কি হয়ে আমেরিকায় চলে যাবে। আবার আমেরিকার প্রোডাক্ট তুরস্কে আসবে, তারপরে এটা নর্মাল প্রোডাক্ট হিসেবে ইরানে চলে যাবে। ঠিক একই কৌশলে পাকিস্তান, তুরস্ক এবং এতদিন আমিরাতের সাথে ব্যবসার মাধ্যমে সারা বিশ্বের সাথে ব্যবসা করছিল ইরান। আমিরাতের সাথে ব্যবসা বন্ধ হলেও তুরস্ক পাকিস্তানের সাথে ব্যবসা চালু আছে, সুতরাং খুব বেশি টেনশন করার কিছু নেই। একজন প্রশ্ন করেছেন এটা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হলো কুর্দিশ যোদ্ধাদের সিরিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়া, কারণ এরা হলো বিশ্বাসঘাতক, এরা আগামী দিনে তুরস্কের সাথে বা ইসরায়েলের সাথে যুদ্ধ বাদে তারা অনেক কিছু করতে পারে। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 10,000 বাহিনীকে যদি আলাদা রাখা হতো তারা অনেক বড় হুমকি থাকতো। এখন তারা প্রতিদিন সিরিয়ার সৈন্যদের সাথে সাথে রেফ রাইড করবে, সিরিয়ার সৈন্যদের সাথে দৌড়াবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজ কাজা করার কোনো সুযোগ নেই। সিরিয়ার মিলিটারি খুবই স্ট্রিক্টলি নামাজ মেনটেন করে। তো এই সেনাদের একটা অংশ কিন্তু কুর্দিশ, সবাই কুর্দিশ না।
এসডিএফ বাহিনীর মধ্যে অনেক আরব সৈন্য আছে যারা ইতিমধ্যেই এসডিএফ বাহিনীর সাথে তাদের সম্পর্ক ছিন্ন ঘোষণা করেছে। এবং কুর্দিশদের মধ্যেও সবাই যে ইসলাম বিরোধী এমন নয়, অনেকেই নানা প্রোপাগান্ডার কারণে কুর্দিশ বাহিনীতে যোগ দিয়েছিল। তারা অনেকেই ভালো মুসলমান এবং সিরিয়ান সৈন্যদের সাথে থেকে অনেকেই আবার সঠিক পথে ফিরে আসবে বলে আমাদের বিশ্বাস। আর বাকি যারা থাকবে তাদেরকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়েছে। সিরিয়ার ক্যান্টনমেন্টের ভিতরে তাদেরকে যতটা নজরদারিতে রাখা যাবে, বাইরে সেটা যেত না। সুতরাং সিরিয়ার গোয়েন্দা সংস্থা তাদের বিষয়টা দেখবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকের লাইভটি আর বড় করছি না। আমরা আশা করব সিরিয়া যেভাবে সমগ্র কুর্দিশ ভূখণ্ডকে নিজের ভূখণ্ডের সাথে যুক্ত করেছে, অচিরেই সিরিয়ার দারা প্রদেশ, সিরিয়ার সুয়াইদা প্রদেশ এবং সর্বশেষ ফাইনাল খেলায় গোলান মালভূমিও সিরিয়ার সাথে যুক্ত করবে। সেই দিনের সেই সুসংবাদ নিয়ে আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।